নমস্কার বন্ধুরা, গল্প পাঠে আমি তাপস। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব প্রেমেন্দ্র মিত্রর লেখা নিরুদ্দেশ। তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক। দিনটা ভারী বিশ্রী। শীতের দিনে বৃষ্টির মতো এত অস্বস্তিকর আর কিছু বোধহয় নেই। বৃষ্টি ঠিক যে পড়ছে তা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হয়ে আছে। সোমেশ হঠাৎ এসে না পড়লে কেমন করে দুপুরটা কাটাতাম বলতে পারি না, কিন্তু সোমেশও আজ যেন কেমন হয়ে এসেছে। খবরের কাগজটা দু একবার উল্টে পাল্টে সোমেশের সামনে ফেলে দিয়ে বললাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? কি? আজকের কাগজে একসঙ্গে 7-7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। সোমেশ কোনো কৌতূহল প্রকাশ করল না, যেমন বসেছিল তেমনি উদাসীনভাবে শুধু সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগল। নিস্তব্ধ ঘরের ভিতরে ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খেতে খেতে উপরে উঠছে, আর সমস্তই নিশ্চল স্তব্ধ। বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চেপে ধরেছে। কিছু একটা করে এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙার প্রয়োজন। আরম্ভ করলাম নিরুদ্দেশ। এর এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছে, এমন তিনি প্রায় ফিরে থাকে আজকাল। খেতে বসার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছে, কোথায় গেল বাবু তোমার গুণধর পুত্রটি? লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের আবদারের টাকা কটা বার করে দিয়েছে, সুতরাং তিনি জেনে শুনে মিথ্যা আর বলতে পারল না, চুপ করে থাকে। বাবা বলে চায়, এত রাত্রেও বাবু আসার সময় হলো না, আবার তো ফেল করে মাথা কিনেছে, এবার কি করবে বুঝতে পারছি। পয়সাগুলো আমার খোলাম খুচি কিনা, তাই নবাব পুত্তর যা খুশি তাই করছে। দূর করে দেব, এবার দূর করে দেব। এই কথা বলার পর হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, কিন্তু ঠিক সেই সময়ে গুণধর ছেলে আসলো। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারল না। নিজের কাছে মান রাখার জন্য কিছু বলতে হয়। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে যায়। শেষ পর্যন্ত বাবা বললেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক, বাবার এই আদেশ তক্ষুনি পালন করল। মা কোন দিক সামলাবে বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলল, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো? পরে বললেই তো হতো। বাবা এবার মার উপর রেগে ওঠে, তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে, মাথাটা তো তুমিই খেয়েছো আদর দিয়ে। মা আঁচলে চোখ মোছে। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। পরের দিন ভয়ানক কাণ্ড। মা সেই রাত থেকে আর কিছু খায়নি। আজকের দিনও বিছানা থেকে উঠবে মনে হয় না। বাবারও হয়তো রাতে ঘুম হয়নি, কিন্তু সে কথা
প্রকাশ করবে কোন মুখে? গৃহিণীকে ধমক দিয়ে বললেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাবা এবার দাঁত খিচিয়ে বলল, তাও গেলে তো বাঁচতাম, এবেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে। এমন বিনা পয়সায় হোটেল পাবে কোথায়? মা এবার কান্নার স্বরে বলল, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় থাকলো কে জানে, কি করে বসে আমার তাই ভয়। হ্যাঁ, ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছু করেনি গো, কিছু করেনি। দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধা হলেই এসে দেখা দেবে। মার কান্না তবু থামে না। কি রকম অভিমানী জানো তো। বিরক্ত হয়ে বাবা বেরিয়ে যায়। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখে অবস্থা গুরুতর। ছেলে ফেরেনি। মা শয্যা থেকে আর উঠবে না বলেই ঠিক করেছে। না, আর থাকতে দিল না, এ অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়ে এবং উঠে গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। এদিক ওদিক ঘুরে একদিকের একটা অফিসে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করে, আপনাদের কাগজে এই একটা খবর বার করতে চাই। নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলল, খবর? কেন, আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকায়। পাশের যে ভদ্রলোকটি মুখ দেখে অত্যন্ত রাগী বলে মনে হয়েছিল, তিনি সহানুভূতির সুরে বলল, আহা, কি করছো? ভদ্রলোক কি বলতে চায় শোনো, বসুন আপনি। বাবা একটা চেয়ারে বসবার পর তিনি বলল, কি খবর বলছিলেন? আগে ঠিক খবর না, এই একটু বিজ্ঞাপন। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? বাবা আরো বললেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, আমার ছেলে বাড়ি থেকে চলে গেছে। তাকে আর কথা শেষ করতে হয় না। টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলল, ও বুঝেছি, নিরুদ্দেশ। কি দেবেন? চেহারার বর্ণনা নাকি ফিরে আসবার অনুরোধ? বাবা এতক্ষণে কুল পেয়ে বলল, আগে হ্যাঁ, ফিরে আসবার অনুরোধ। ওর মা বড় কান্নাকাটি করছে। বুঝেছি বুঝেছি, রাগারাগি করে গেছে বুঝি। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, লিখে দিন। লিখে? বাবার মুখে বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। ভদ্রলোক দয়া দেখিয়ে বলল, আচ্ছা, আমরা লিখে দেব, আপনি শুধু নামটামগুলো দিয়ে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা অনুরোধ করে, একটু ভালো করে লিখে দেবেন, ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি। সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরে, কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হবার আগে দেখে ছেলে ঘরে এসে হাজির। অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না,
সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাবার আগে তার কিছু বই নিয়ে যেতে এসেছে। এবার মা রেগে বলল, তা যাবি বই কি, কুলাঙ্গার তুই তো হয়েছিস, কোনো ছেলে যেন আর বকা খায় না। কাল সারা রাত দু চোখের পাতা এক করিনি, তা জানিস? ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয়। উনি তেজ করে চলে যাবে। বাবা এবার ভেতরে ঢুকে মৃদু স্বরে বলল, আহ, আর বকাবকি কেন? মা ধমক দিয়ে বলল, তুমি থামো, অত আদর ভালো না। একটু বকা খেয়েছে বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আসপদ্ধা। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই। সোমেশের সিগারেটটা তখন শেষ হয়েছে। এতক্ষণ ধরে আমার কথা সে শুনেছে বলে মনে হয় না। এবার একটু নড়ে বসতেই তাকে দেখা যায় না। একটু বিরক্ত স্বরে বললাম, কি হয়েছে তোমার বলো তো? শুধু আমি একা বুকে মরছি। সে কথার কোনো উত্তর না দিয়ে সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটিয়ে সোজা হয়ে বসে সিগারেটের অবশিষ্ট টুকরো ফেলে দিল। তারপর বলল, তুমি জানো, এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যিকারের ট্র্যাজেডি থাকে। তা থাকতে পারে, আমি অস্বীকার করছি না। কখনো কখনো সত্যিই যে যায় সে আর ফেরে না। সোমেশ একটু হেসে বলল, তা বলছি না, ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। আমি উৎসুকভাবে তার দিকে চেয়ে বললাম, তার মানে? শোনো বলছি। বাইরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হয়েছে। কাছের ভিতর দিয়ে বাইরের রাস্তাটা ঝাপসা দেখাচ্ছে। মনে হচ্ছে আমরা যেন সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো, তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটা প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। প্রতিদিন বিজ্ঞাপন পড়লে সম্পূর্ণ একটি কাহিনী জানা যায়। মনে হয় ছাপার লেখায় সত্যিই যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য। অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় মিলিয়ে যেতে দেখা গেল। তারপর শোনা গেল বাবার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত, তবু ধীর ও শান্ত। শোভন, ফিরে এসো, তোমার মা শয্যাগত। তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামল না। বাবার স্বর ভারী হয়ে আসছে যেন। মনে হয় যেন গলাটা ধরা। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। কিন্তু শোভনের মন এতে বুঝি গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে, শুধু বাবা নিজেকে আর সামলাতে পারছে না। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা না, এখন তো দুর্বলতা। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে? এসো, আর আমাদের দুঃখ দিও না। বিজ্ঞাপন ক্রমশ হতাশ, হাহাকার হয়ে উঠল। তারপর একেবারে গেল বদলে। আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নেই। সাধারণ একটি বিজ্ঞাপন মাত্র,
এই ধরনের এই চেহারার এই বয়সের একটি ছেলে, আজ 1 বছর তার কোনো সন্ধান নেই। সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়। চেহারা ছিপছিপে, একটি বছর 16-17 ছেলে, পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল। জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে তাহলেও পুরস্কার পাওয়া যাবে। সোমেশ চুপ করল খানিকক্ষণের জন্য। জলের ছাটে সার্সির কাঁচ একেবারে ঝাপসা হয়ে গেছে। ঘরের ভিতর ঠান্ডায় মনে হচ্ছে একটা কম্বল টম্বল জড়াতে পারলে ভালো হয়। বললাম, এ তো গেল বিজ্ঞাপন, আসল ব্যাপার কিছু জানো নাকি? জানি। শোভনকে আমি জানতাম। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। ছুতোটা যা হোক, কিছু হলেই হলো। পৃথিবীতে 2-1 লোক আসে জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে। তারা ঠিক কঠিন হৃদয় নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত বলে তারা কোথাও ধরা পড়ে না, কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণ করেনি। কোনোদিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়ত, তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটি ছোট সংসারের আদরের ছেলে হিসাবে শুধু ভাবতে পারেনি। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, সেদিন কেন বলা যায় না, তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল। বিজ্ঞাপন সেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে। ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি। হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না? তিনি শুধু তোমারই নাম করছেন এখনো। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। প্রায় 2 বছর কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে, যে কথাটা আগে বলিনি। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়। সম্পন্ন বলেও তাদের ঠিক বর্ণনা করা হয় না। তাদের পুরনো জমিদারি অনেক দুর্দিনের ভিতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি। শোভনই তার একমাত্র উত্তরাধিকারী। সোমেশ একটু থামতেই আমি বললাম, যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। সোমেশ একটু হেসে কোনো উত্তর না দিয়ে বলল, 2 বছর স্বাধীন জীবনযাপনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করেনি। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়িতে ঢুকেছিল। প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই। কাকে চান?
শোভন হেসে বলল, কাউকে না, বাড়িতে যেতে চাই। নায়েব মশাই তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু হেসে বলল, ও কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। শোভন অবাক হয়ে বলল, সে কি, কি হয়েছে নায়েব মশাই? না না, হয়নি কিছু। মা ভালো আছে? শোভনের প্রশ্নে এবার সত্যিই ব্যাকুলতা ছিল। নায়েব মশাই অদ্ভুত হাসি হেসে বললেন, ভালো আছে, এসো আমার সঙ্গে। শোভন তবু বলল, কিন্তু ভেতরে গেলে তো হয়। নায়েব মশাই একটু যেন কঠিন স্বরে বলল, না হয় না, আমার সঙ্গে এসো। শোভন রীতিমতো নায়েব মশাইকে অনুসরণ করে বারবাড়িতে গিয়ে উঠল। 2 বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার তাদের নেই। নতুন 2টো লোক সেখানে বসে খাতা লিখছে। তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হল। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছে। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হল। খাজাঞ্চি মশাই নাকের উপর চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন, ও, ইনি আজই এসেছে বুঝি? হ্যাঁ, এই মাত্র। শোভন এবার অধীরভাবে বলে উঠল, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছে? সবাই তার দিকে তাকিয়ে আছে। খানিকক্ষণ সকলেই নীরব। তারপর নায়েব মশাই বলল, তারা সবাই ভালো আছে, কিন্তু এখন তো তোমার সঙ্গে দেখা হবে না। এবার শোভন রেগে বলল, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি যাচ্ছি। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে একটু গিয়ে শান্তভাবে বলল, দেখো, মিথ্যা কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল হবে না কিছু। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল। সে ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? সকলে চুপ। আমি শোভন, বুঝতে পারছেন না? আমি শোভন। নায়েব মশাই এবার বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিল। তার একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু। নায়েব মশাই বলল, চেনো একে? শোভন বিস্মিত গলায় বলল, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে। না, এ অসহ্য। চুল ধরে সে বসে পড়ল। নায়েব মশাই তার সঙ্গে বসে বলল, কিছু মনে করো না, তোমার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরো 2 জনের সঙ্গে ছিল, তাদেরও জরুল ছিল। আমাদের এ নিয়ে গোলমাল করতে নিষেধ আছে। আমরা কিছু হাঙ্গামা করব না, তুমি চলে যেতে পারো। শোভন সবার দিকে তাকিয়ে দেখল, সবার দৃষ্টিতে অবিশ্বাস। কাতরভাবে বলল, একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না,
কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন। নায়েব মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বলল, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে। তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। শোভন এই অবস্থাতে না হেসে পারল না, বলল, কেমন করে মারা গেল? তার কথা উপেক্ষা করে নায়েব মশাই বলল, মারা গেছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে। নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছে। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনা আমাদের সঙ্গে মিলে গেছে। শোভন এরপর কি করবে বলা যায় না, কিন্তু সেই সময়ে দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছে। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এতদূর সাদৃশ্য হতে পারে, সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি। তার চলার গতিতে যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। সকলে কিছু বুঝে উঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিল, তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। বাবা! বৃদ্ধ থমকে দাঁড়াল। বাবা, আমাকে চিনতে পারছো? বৃদ্ধ এক পা এগিয়ে আবার থমকে গেল। তখন নায়েব মশাই ও কর্মচারীরা এসে পড়েছে। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বলল, কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বলল, না, কেউ না, সেইবারের মতো এই নিয়ে 3 বার। এক কর্মচারী বলল, আমরা আসতে দিনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে। বৃদ্ধ তাকে থামিয়ে বলল, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে ঘরের দিকে ফিরল। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। নায়েব মশাই তাকে কি বলেছিল অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি। কখন সে আবার বাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই। আচ্ছন্নতা তার কাটল খানিক বাদে। ভেতরের বাড়ি থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে। নায়েব মশাই তাকে কি বলছে ঠিক শোনা যাচ্ছে না। এবার বোঝা যাচ্ছে নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট। কণ্ঠস্বরে তার মিনতি, শোভন, একটা কাজ করতে হবে। বাড়ির কর্ত্রীর শরীর খারাপ, ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানো হয়নি। এখনো তিনি তাকে দেখার আশা করে আছে। সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পাচ্ছে না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। হারানো ছেলের সঙ্গে তার মিল আছে। মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছে। তার এতে কোনো ক্ষতি নেই। নায়েব মশাই নোটের তারাটা শোভনের হাতে গুজে দিল। সোমেশ চুপ করল। খানিকক্ষণ বাইরে বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি অবশেষে বললাম, সোমেশ, তোমার কানের কাছে একটা জুরুল আছে। সোমেশ হেসে বলল,
সেই জন্যই গল্পটা বানানো সহজ হলো। কিন্তু কেন বলা যায় না, শীতের বৃষ্টির এই শীতল অস্বাভাবিক হাসিটা বিশ্বাস করতে আমার ইচ্ছে হলো না। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর মতামত জানাতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন গল্প যদি সবার আগে আপনি শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন গল্পে।